ঘিরে ফেলা হয়েছে ভারতীয় দূতাবাস, এবং যেটা আপনাদেরকে বললাম যে একটা দেশের দূতাবাস মানে সেই দেশের প্রতিনিধিত্ব করা এবং গেটের ভেতর ঢুকে যাওয়া মানেই কিন্তু সেই দেশের সংবিধানকে আঘাত করা, সেই দেশকে আঘাত করা এবং অ্যাক্ট অফ ওয়ার। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আরো একটা তথ্য যে এবার আরো একটা ভারতীয় দূতাবাস আক্রমণের মুখে, মানে আবার ভারতের উপর একটা কি আপডেট আসছে আপনার কাছে? আজকে শুক্রবার, আজকে বিশেষ করে যারা বাংলাদেশের সংখ্যাগুরু মানে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগরা নামাজ পড়তে যায়, অলরেডি আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি, আমরা দর্শকদেরও বলতে চাই, ভারতীয় দর্শকদের 20-25 মিনিট আগে একটা ডাক দেওয়া হয়েছে যে যেভাবে রাত্রিরে, ভোর রাত্রিরে আমাদের রবি রঞ্জন ডেপুটি কমিশনার যেখানে থাকেন এবং ভারতের দূতাবাস চট্টগ্রামে যেভাবে অ্যাটাক হয়েছে, একইভাবে রাজশাহী থেকে আমাদের দূতাবাস আছে যেখানে ডেপুটি কমিশনার আছে, ওটাকেও ঘেরাও করে তার মধ্যে লোক জড়ো করা হচ্ছে, তার মধ্যে ইট পাটকেল মারা। এবং এগুলো আমরা দেখেছি একদিন আগেই ঢাকায় দেখেছি, যেখানে আমাদের হাই কমিশনার প্রণয় বর্মা নামে বিভিন্ন মিথ্যে প্ররোচনা দেওয়া হচ্ছে, তাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে ঘিরে দেওয়া হয়েছে। এই 2 দিন আগে আমরা দেখেছিলাম কিভাবে ভারতের দূতাবাস বাংলাদেশ ঢাকায় কিভাবে বনানীতে প্রায় চলে যাচ্ছিল যদি পুলিশ আর বাংলাদেশের সামরিক বাহিনী না আটকাতো। যেভাবে ঘটনাক্রম ঘটছে, আমি দেখলাম যে ভারতের দূতাবাস গুলোকে সিঙ্গেল হ্যান্ডলি অ্যাটাক করার জন্য যে প্ল্যান, মোটিভ আমরা দেখছি মৌলবাদী শক্তি, এটা পুরোটাই আসছে মোহাম্মদ ইউনূসের যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু এটা লেলিয়ে দিচ্ছে, তারা এটাকে প্রভোগ করছে, তারা প্ররোচনা দিচ্ছে। এই যে এত হাজার সংখ্যক মানুষ ইন্দিরা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, যে সংখ্যালঘু যে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, এটা কোনোটাই হঠাৎ কিছু হচ্ছে না। হাদি, আমি বললাম যেটা হাদি একটা অনলি ইস্যু, এইটার জন্য বেট করছিল আইএসআই এইটার জন্য বেট করছিল। কর্নেল চৌধুরী, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সত্যি কি ওসমান হাদিকে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করেই কি এই ঘটনাটা, নাকি এর পেছনে অন্য কোনো বড় কারণ রয়েছে? কি কারণ রয়েছে? দুপুর 1টায় আজ তাক বাংলার হাতে এসেছে একটা বড় তথ্য, বড় সূত্র, আমরা সেই খবর দর্শকদের সামনে তুলে ধরবো দুপুর 1টায়, যে আসলে এই ঘটনার পেছনে কি রয়েছে। ভারতীয় সময়ে দুপুর 1টায় আজ তাক বাংলা আজকে তার পর্দা ফাঁস করবে যে সত্যিই কি ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে আজকে এই ছবিটা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে। কিন্তু কর্নেল চৌধুরী, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, যে আপনি বললেন খানিকক্ষণ আগে যে ফরেন পলিসি, ফরেন ডিপ্লোমেসিকে সামনে রেখে কি ভারত এখনো চুপ করে থাকবে, নাকি অ্যাক্ট অফ ওয়ারে ভারত এবার কড়া একটা পদক্ষেপ নেবে? সেই অপারেশন সিন্দুরের একটা তুলনা কিন্তু বারবার করে চলে আসছে। আমরা দেখেছিলাম যে ভারত কি করতে পারে দেখিয়ে দিয়েছিল, তাহলে কি বাংলাদেশের সঙ্গেও এবার সেই রকম কিছু করার কোনো সময় এসেছে বলে আপনার মনে হয় ভারতের? একদম ইন্দিরা, আমরা জানি অপারেশন সিন্দুর পার্ট 1 শেষ হয়েছে। বাংলাদেশে যদি শিক্ষা না হয়, তাদের যে নতুন পিতৃদেব 54 বছর পর রেড কার্পেট দিয়ে ওয়েলকাম করেছে এই আইএসআই এবং পাকিস্তানের সামরিক বাহিনীকে, সেই সামরিক বাহিনী পাকিস্তানে 3 দিনে হাঁটু গেড়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা ভিক্ষা করেছে এবং 3 দিন পর পাকিস্তানকে রেহাই দেওয়া হয়েছে। বাংলাদেশ যদি এই ঘটনাটা এখনো না বোঝে এবং সেই অপারেশন সিন্দুর যখন এখনো চলছে এবং বারবার বলছে 7টা উত্তর পূর্ব রাজ্য নাকি বাংলাদেশ কেটে নেবে, আমি বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, বাংলাটা তো বোঝেন, আর আমি রোজ বলছি এই কথাটা। আপনাদের 7 সিস্টারটা আমি প্রথম বলেছি 6-7 মাস আগে, যে 7 সিস্টার না 9 সিস্টার হয়ে যায় এই আজ তাক বাংলায়। এই যদি বগুড়ার ওপরে এই রংপুর যে আপনার জেলা আছে, সেটা 83 কিলোমিটার যদি বগুড়ার ওপরে কেটে দেওয়া হয়, এটা 8 সিস্টার, মানে আমাদের 8 বোন, মানে এই বোন, 8ম বোন ভারতবর্ষে। আর নিচে যদি ফেনীর 22 কিলোমিটার কেটে দেওয়া হয়, চট্টগ্রাম আর কক্সবাজার কেটে যাবে, সেটা হবে 9ম বোন। তো ভারতের 7 সিস্টার দেখবেন না, যদি বেশি বলেন আপনারা, ভারতের 9 সিস্টার হয়ে যাবে। বাংলাদেশ শুধু ঢাকা নিয়ে পড়ে থাকবে, নিচে চট্টগ্রাম কক্সবাজার কেটে যাবে, ওপরে রংপুরও কেটে দেবে। তখন আপনারা হাপিস করেও কোনো লাভ হবে না। সেই জায়গাগুলো আমার মনে হয় বাংলাদেশের এই চাচা ইউনূস, এই মৌলবাদী ইউনূস, এই জামাত ইউনূস এবং আমি বলছি জঙ্গি ইউনূস,
আমি 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 সত্যি দেখবেন যে এই যারা নোবেল দেয়, একজন জঙ্গিকে প্রথমবার দেখলাম, একটা জঙ্গিকে নোবেল দেওয়া হয়েছে। এই নোবেল মানে এখনই এই সময়ে নোবেল যেন, নোবেলের যে কমিটি তারা যেন এই নোবেলটা ফেরত না। কারণ যে ঘটনাক্রম দেখছি, যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান, সেই লেলিয়ে দিচ্ছে মৌলবাদদের, সেই লেলিয়ে দিচ্ছে ভারতকে, ভারত বিদ্বেষ কথা সেই প্রথমবার বলেছিল কর্নেল চীন চৌধুরী থেকে একটু ফেরার পর। থামাচ্ছি আপনাকে, সরি একটু থামাচ্ছি, কারণ কথা বলতে বলতে রাজশাহীর ছবি আমাদের কাছে চলে এসেছে। যে রাজশাহীর কথা আপনি বলছিলেন, যে রাজশাহীর দিকে এবার এগোচ্ছে, মানে কিভাবে একেবারে ঘিরে ধরা হয়েছে এই যে রাজশাহীতে ভারতীয় সরকারি হাই কমিশনার কার্যালয়, যেটা আপনি দিলেন খানিকক্ষণ আগে, যে ব্রেকিং নিউজটা আপনার কাছ থেকে আমরা পেলাম, যে আপডেটটা পেলাম, এই যে দেখুন, আমি দেখাই দর্শকদেরকে, এই হচ্ছে বাংলাদেশের রাজশাহীতে যে ভারতের হাই কমিশনারের যে অফিস রয়েছে। দেখুন, সেখানকারই একটা লোকাল চ্যানেল, তাদের থেকে আমরা এই ছবিটা পেয়েছি এবং তাদের থেকে আমরা এই ছবিটা নিয়েছি, কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, বিভিন্ন যে সংবাদপত্রের যে অফিসগুলো রয়েছে, যে টিভি চ্যানেলের অফিসগুলো রয়েছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে দেওয়া হচ্ছে, কেউই খবর সংগ্রহ করতে পারছে না, সকলেই নিজের জীবন একেবারে হাতের মুঠোয় রেখে দিয়েছে, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে। এবং সেই ছবিগুলো আমরা বারবার করে দেখাচ্ছি। দেখুন যে কি পরিস্থিতি, রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় রীতিমতো ঘিরে ফেলা হয়েছে দেখুন, এবং তার মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একটা ধস্তাধস্তি, যেটা খানিকক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, যে একটা হাই কমিশন মানে হচ্ছে একটা দেশের প্রতিনিধিত্ব করে, এবং সেই তার গেটের ভেতরে ঢুকে যাওয়া মানে সেই দেশটাকে আটক করা, মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এটা কি কোঅর্ডিনেটেড অ্যাটাক, সেই কথাটা কি আপনি বলবেন এই যে ঘেরাওয়ের ঘটনাগুলো বা যে আক্রমণের ঘটনাগুলো ঘটছে? একদম কোঅর্ডিনেটেড অ্যাটাক। এই যদি কোঅর্ডিনেশন না থাকে, আমি তো বললাম রাতে লক্ষাধিক হাজার হাজার এই মৌলবাদ জঙ্গিগুলো রাস্তায় কিরকম, আমি তো লুঙ্গি ফৌজ বলছি, এই এরা নামলো কিরকম করে রাস্তায়। তো কোনো না কোনো একটা শক্তি পেছন থেকে তাদের অর্থ, তাদের মদত, তাদের সাহায্য করছে, এবং তারা তারা এই এই যে টেমপ্লেটটা বানিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা লোক তো জানতো না যে রাত্রির আজকে এইভাবে কাজ হবে। তো একটা শক্তি কাজ করছে, এই শক্তিটা কোত্থেকে আসে? অন্তর্বর্তী সরকার যদি চাইতো এটাকে ভেঙে দিতে পারতো, না এরা চাইছে না। মোহাম্মদ ইউনিস চাইছে এইটা আরো বড় হোক, যাতে ইলেকশন ক্যান্সেল হয়ে যায়, ফেব্রুয়ারি মাসে ইলেকশন না হয়। আমি এখনো বলছি যে এই ঘটনাক্রমে দেখবেন খুব শিগগিরই বলা হবে, যেহেতু ইন্টারনাল একটা ডিসঅর্ডার আছে বাংলাদেশে, মব নেমে পড়ছে, জায়গায় জ্বালিয়ে দিচ্ছে, তো আমরা এই সময় ইলেকশন করতে পারবো না, প্রথম ইলেকশনটা ক্যান্সেল। এবং ভারত বিদ্বেষ আরো যে আবেগ, সেটাকে আরো খুঁচিয়ে এটাকে বাড়িয়ে দেবে।